আসসালামু আলাইকুম। আজ ২৪শে নভেম্বর ২০২৫ সোমবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। সালমানকে ধনকুবের থেকে পথের ফকির বানালেন ডক্টর ইউনূস। বাউল আবুলের গোমর ফাঁস করলেন পিনাকি। জামাতের কাছে ২০০ আসন দাবি ইসলামী আন্দোলন বাংলাদেশের। এবার বিস্তারিত। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে শেষ পেরেক মারল আদালত। তার নামে গাজীপুরে থাকা ৩৬ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এর ফলে সালমান এফ রহমান এখন পথের ফকিরে পরিণত হয়েছেন বলেও মন্তব্য করেছেন কেউ কেউ। সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। একই সঙ্গে ৫৪,৬৬,৫০,০০০ টাকা সহ আইএফআইসি ব্যাংকে তার নামে থাকা একটি অ্যাকাউন্ট অবরুদ্ধ করা হয়েছে। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ রিয়াজ হোসেন এ তথ্য জানিয়েছেন। এদিকে দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা সাজ্জাদ হোসেন এ আবেদন করেন। ওই আবেদনে বলা হয়েছে, আসামিরা ব্যাংক হিসাবের অর্থ হস্তান্তর, স্থানান্তর এবং স্থাবর সম্পদের অন্যত্র হস্তান্তর বা স্থানান্তরের মাধ্যমে মালিকানা পরিবর্তনের চেষ্টা করছেন। এজন্য স্থাবর সম্পদসমূহ জব্দ এবং অস্থাবর সম্পদ বা ব্যাংক হিসাবটি অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন। এর আগে গত ২০ এপ্রিল জালিয়াতির মাধ্যমে মর্টগেজ সম্পত্তিকে অতি মূল্যায়িত করে বন্ডের বিপরীতে বিনিয়োগকারীর প্রায় ৮০০ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে এই মামলা করে দুদক। এই মামলায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান শিবলি রুবাইয়াত উল ইসলাম সহ ৩০ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার, জালিয়াতি ও প্রতারণার আশ্রয়ে সিআইবি প্রতিবেদন সংগ্রহ না করেই প্রস্তাবিত মর্টগেজ সম্পত্তি সরেজমিনে পরিদর্শন বা মূল্য যাচাই না করেই অস্বাভাবিক অতি মূল্যায়ন করে ৮৭ কোটি টাকার জমিকে ১,০২০ কোটি টাকায় মূল্যায়ন করেছে। অন্যদিকে অনভিজ্ঞ ব্যক্তিদের মালিকানাধীন মাসখানেক আগে রেজিস্ট্রিকৃত কথিত কোম্পানির তহবিল সংগ্রহের উদ্দেশ্যে বন্ডের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছ থেকে ১,০০০ কোটি টাকা উত্তোলন করে শ্রীপুর টাউনশিপ লিমিটেডের চলতি হিসাবে জমা করে। সেখান থেকে রিডেশন রাউন্ডে ২০০ কোটি টাকার এফডিআর করে অবশিষ্ট ৮০০ কোটি টাকা বেক্সিমকো ইঞ্জিনিয়ারিং লিমিটেড সহ বেক্সিমকো গ্রুপ ও অন্যান্য প্রতিষ্ঠানের হিসাবে স্থানান্তর করা হয়েছে। এর মাধ্যমে ব্যাংকিং নিয়মাবলী উপেক্ষা করে নগদে ও বিভিন্ন রকম সন্দেহজনক লেনদেনের মাধ্যমে তা আত্মসাৎ করা হয়েছে। ফ্রান্স প্রবাসী অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তার ভেরিফাইড ফেসবুক পেজে বাউল শিল্পী আবুল সরকার সম্পর্কে লিখেছেন, আমি এই ভিডিওটা দিতে চাই নাই, কিন্তু বাঙ্গু সুশীলেরা যা হাউকাউ লাগাইতেছে তাতে এইটা দিতেই হলো। বাঙ্গু সুশীল কি জানে আবুল সরকার আসলে কি বলেছিল? আবুল সরকার কোরআনের বাণীকে রেফার করে যা বলেছে সেটা সত্য নয়। তার উপরে সে ধর্ম নিয়ে, সৃষ্টিকর্তা নিয়ে যে ধৃষ্টতা দেখিয়েছে তার জবাব কি আছে সুশীলদের কাছে? এই বাউল আবুল সরকার বিএনপির জন্য ভোট চাইছে। বিএনপি তাকে গান গাওয়াইতে নিয়ে গেছে। সে তো গান গায় নাই, সে তার ইসলাম বিদ্বেষ উগরায়ে দিতেছে। গান গাওয়ার জন্য তারে কেউ কিছু বলে নাই, কিন্তু গান গাওয়ার নামে আমাদের তারে ফাইজলামি করার অধিকার দিতে হবে। সেই ফাইজলামির আবার সীমা পরিসীমা নাই। এই পোস্টে কেউ এমন কমেন্ট করবেন না যাতে সহিংসতাকে উস্কে দেয়, বরং সেই সুশীলদের প্রশ্ন করুন, গানের নামে এইভাবে ইসলাম বিদ্বেষ কেন চালাতে দিতে হবে? এসব বন্ধ করার উপায় কি? কওমি মাদ্রাসা ঘরানা ও তাবলিগের বড় অংশের সমর্থন নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ধর্মভিত্তিক রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা রাখছে। বর্তমানে নির্বাচনী সমঝোতায় থাকা ৮ দলীয় প্ল্যাটফর্মে সংখ্যাগতভাবে বড় দল হল জামায়াত ইসলামী। অতীতে দলটি থেকে একাধিক সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের এক কেন্দ্রীয় নেতা জানান, তারা সমানভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। তার ভাষায়, আমাদের লক্ষ্য হলো জামাতের সমান সংখ্যক আসনে প্রার্থী দেয়া, যদিও শেষ পর্যন্ত সংখ্যা বাড়তে কমতে পারে। ৩০০ আসনের জন্যই আমাদের প্রস্তুতি আছে। এর মধ্যে প্রায় ২০০ আসনে আমরা নিজেদের অবস্থানকে শক্তিশালী মনে করি। তিনি আরও বলেন, সবকিছুই শেষ পর্যন্ত সমঝোতার উপর নির্ভর করবে।
ছোট বড় দলের হিসাবের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রার্থী নিজ এলাকায় কতটা গ্রহণযোগ্য। অন্যদিকে জামাতের কয়েকটি সূত্র বলছে তারা 200-এর বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী এবং সারা দেশে নিজেদের সংগঠনকে শক্ত অবস্থানে দেখছে। এবারের নির্বাচনে তারা অন্তর্ভুক্তিমূলক প্যানেল গঠনের কথাও জানিয়েছে। গত অক্টোবর খুলনার এক সমাবেশে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছিলেন, সমঝোতার কারণে প্রয়োজন হলে কিছু আসন ছাড় দিতে হবে, কিন্তু অন্তত 200 আসনে আমরা প্রার্থী দেব। জামাতের ঢাকা দক্ষিণ শাখা শুরা সদস্যদের একজন জানিয়েছেন, তাদের লক্ষ্য হল যৌথভাবে সর্বোচ্চ ত্যাগ করে হলেও শক্ত অবস্থানের জায়গাগুলোতে প্রার্থী চূড়ান্ত করা। তার মতে সমঝোতা ধরে 233 থেকে 240 আসনের মতো জায়গা নিয়ে আলোচনা হতে পারে, শেষে হয়তো 200 আসনেই দাঁড়াবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহমদ জানিয়েছেন, তাদের প্রায় 150 আসনে ভালো সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, আমরা এখনও নিশ্চিত করে বলতে পারছি না কত আসন পাব। যেখানে যার প্রার্থী দেয়া হবে 8 দলের কর্মীরাই একসঙ্গে কাজ করবে। তিনি আরও জানিয়েছেন, দলের অভ্যন্তরের প্রার্থী নির্বাচন প্রায় শেষ হলেও চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে জোটগত আলোচনার উপর। জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের বলেন, তাঁরা সর্বোচ্চ সমঝোতার ভিত্তিতেই প্রার্থী দেবেন। তার বক্তব্য, ডিসেম্বরের শুরুতেই আমরা যৌথভাবে প্রার্থী ঘোষণা করতে চাই। আসন সংখ্যার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল কোন আসনে জয়ের মতো জনসমর্থন ও সক্ষমতা আছে। তিনি বলেন, যে দল থেকেই প্রার্থী দেয়া হোক না কেন, আমাদের সংগঠন মাঠে সেই প্রার্থীকে জেতানোর জন্য কাজ করবে, প্রয়োজনে নির্বাচনী ব্যয়ও ভাগাভাগি করবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোটরসাইকেল শোভাযাত্রা করে প্রচারণা চালানো থেকে দলের সকল প্রার্থীকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী। সম্প্রতি বিভিন্ন জেলায় জামাত মনোনীত প্রার্থীদের মোটরসাইকেল শোভাযাত্রায় দুর্ঘটনা ও আহতের ঘটনা ঘটায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি জানান, নির্বাচনী এলাকায় মোটরসাইকেল র্যালি বা শোভাযাত্রা করতে গিয়ে একাধিক দুর্ঘটনা ঘটেছে। এ প্রেক্ষিতে আমিরে জামাত সারা দেশের সকল জেলা ও মহানগর নির্বাচনী এলাকায় মোটরসাইকেল ভিত্তিক সব ধরনের প্রচারণায় নিষেধাজ্ঞা জারি করেছেন। তিনি আরও বলেন, নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় রাখতে দলের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রচারণায় সতর্কতা অবলম্বন করতে হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাংবাদিক সমাজে বিভক্তি তৈরি হওয়ায় তাদের অনেককে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির প্রভাব বলয়ে ঠেলে দেয়। এতে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারে না এবং সংকট আরও গভীর হয়। সোমবার গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন। মতবিনিময়ে বক্তব্য দিতে গিয়ে বিএনপি মহাসচিব বলেন, বিভক্তির কারণে সাংবাদিকরা নিজেরাই বিভিন্ন রাজনীতিকদের পকেটে ঢুকে যান। তিনি অভিযোগ করে বলেন, এর প্রমাণ বিগত সময়ে নিজেরাই উদ্যোগী হয়ে ফ্যাসিজমকে রক্ষা করেছিল গণমাধ্যমগুলো। রাষ্ট্র কাঠামোর ওপর সবকিছু নির্ভর করে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সংস্কার হৃদয়ে ধারণ করতে না পারলে সংস্কার কতটা কাজে আসবে সন্দেহ রয়েছে। এ সময় তিনি আরও বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে গণমাধ্যমের জন্য ইতিবাচক পরিকল্পনা গ্রহণ করবে। দেশে সাম্প্রতিক কয়েকটি ভূমিকম্পে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলেও এ নিয়ে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মমিনুল ইসলাম। তিনি জানান, সিসমোলজির দৃষ্টিতে এ ধরনের ধারাবাহিক কম্পন স্বাভাবিক ঘটনা। তিনি বলেন, পরপর যে ছোট ছোট কম্পন অনুভূত হচ্ছে সেগুলো মূল ভূমিকম্প বা মেইন শকের পরবর্তী আফটার শক। শক্তি নির্গমনের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী 72 ঘন্টা পর্যন্ত এমন কম্পন থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী আপাতত বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা নেই। মমিনুল ইসলাম আরও বলেন, পরশুদিন ঘটে যাওয়া কম্পনটিকেই মেইন শক হিসেবে ধরা হচ্ছে। কোনো বড় ভূমিকম্পের আগে সাধারণত প্রি শক এবং পরে আফটার শক হয়। গতকাল পাওয়া ছোট ছোট কম্পনগুলো এই আফটার শকেরই অংশ, যা সাধারণত ইভেন্টের পর 72 ঘন্টা পর্যন্ত চলতে পারে। এতে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। একাধিক কম্পনের পর নরসিংদী, বাড্ডাসহ বিভিন্ন এলাকায় লোকজন ভয়ে রাস্তায় নেমে আসে। এর মধ্যে গুজব ছড়িয়ে পড়ে আর 2 ঘন্টা পর বড় ভূমিকম্প হবে, যা আরও ভয় বাড়ায়।
এই গুজবকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করে বিএমডির পরিচালক বলেন, ভূমিকম্পের সঠিক সময় পূর্বাভাস দেওয়ার কোনো সক্ষমতা কারো নেই। তিনি বলেন, আমরা সবসময় বলছি মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের তথ্য অনুসরণ করুন। এখন যে কম্পনগুলো হচ্ছে সেগুলো শুধু আফটার শক এবং এগুলো মূল শকের তুলনায় সবসময় ছোট হবে। ইতোমধ্যে বেশ কয়েকটি হয়ে গেছে, আর নাও হতে পারে। তিনি জানান, বাংলাদেশ 3টি সক্রিয় টেকটোনিক প্লেট, ইউরেনিয়াম প্লেট, ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট ও বার্মা মাইক্রোপ্লেট এর সংযোগের স্থলে অবস্থিত হওয়ায় ভূমিকম্পের ঝুঁকি সবসময়ই থাকে। সাম্প্রতিক কম্পনগুলোর সরাসরি প্লেট বাউন্ডারিতে না থাকলেও মূল ফল্ট লাইনের সব ফল্ট থেকে আসতে পারে বলে ধারণা করেন তিনি। পরিচালক বলেন, যেহেতু 5.7 মাত্রার ভূমিকম্প দেশটির শোষণ করতে সক্ষম হয়েছে, তাই 3 থেকে 4 মাত্রার আফটার শক নিয়ে উদ্বেগের কিছু নেই। সাধারণত মেইন শকের পর 72 ঘন্টার মধ্যেই আফটার শকগুলো শেষ হয়। তিনি জনগণকে শান্ত থাকার এবং গুজব এড়িয়ে আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান। রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর আলী রিয়াজ এবার রাজনীতি সামলাবেন। খোঁজ খবর রাখাসহ নজর রাখবেন রাজনীতির গতিপথের ওপর। বিশেষ করে নির্বাচনকে সামনে রেখে রাজনীতি কোন দিকে মোড় নেয় সেদিকেই বিশেষ নজর থাকবে তার। আপাতত এই দায়িত্ব দেওয়া হয়েছে প্রফেসর আলী রিয়াজকে। যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশ প্রফেসর ডক্টর রিয়াজকে এই দায়িত্ব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে ডক্টর আলী রিয়াজ ঐকমত্য কমিশনের সহ সভাপতি ছিলেন। কিছু সমালোচনা সত্ত্বেও দক্ষতার সঙ্গেই দায়িত্ব পালন করেছেন। উপদেষ্টা হতে হলে শপথ নিতে হয়, কিন্তু আলী রিয়াজের রয়েছে মার্কিন নাগরিকত্ব। দ্বৈত নাগরিকত্ব থাকলে শপথ নেওয়ার সুযোগ নেই, তাই তাকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ঐকমত্য কমিশনের রিপোর্ট জমা দেওয়ার পর ডক্টর রিয়াজ যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ের চাকরিতে প্রায় 1 বছর অনুপস্থিত। ছুটি নিয়ে ঝামেলাও ছিল। এর মধ্যেই প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নতুন দায়িত্বের কথা জানানো হয়। পরে তিনি বিশ্ববিদ্যালয়ে 1 সেমিস্টার সময়কাল অনুপস্থিত থাকবেন, এই সিদ্ধান্ত জানানোর পর তার ছুটি মঞ্জুর হয়। ওদিকে উপদেষ্টা পরিষদে একটি ছোটখাটো পরিবর্তন হতে পারে। 2 জন উপদেষ্টা পদত্যাগ করতে পারেন। মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নির্বাচন করবেন এমনটাই শোনা যাচ্ছে, যদিও তারা এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে এ ব্যাপারে স্পষ্টভাবে কিছু বলেননি। এই 2 জন ছাড়াও পরিবর্তনের সম্ভাবনার কথা সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, সমালোচকের সমালোচনার জবাব কিভাবে দেবেন? সহজ কথায় বলা যায়, আপনি যদি বড় হয়ে যান, সমালোচক ছোট হয়ে যাবে। একটা গল্প দিয়ে বুঝিয়ে দিচ্ছি। একবার সম্রাট আকবর সমুদ্র তট দিয়ে হাঁটছিলেন। এরপর তিনি সমুদ্র তটে একটা লম্বা দাগ কেটে তার সঙ্গে থাকা বীরবলকে জিজ্ঞেস করলেন, ওহে বীরবল, তুমি কি আমার দাগটাকে ছোট করে দিতে পারবে? তখন বীরবল সম্রাটের ওই দাগের পাশে আরেকটা লম্বা দাগ কাটলেন। এরপর বললেন, মহামান্য সম্রাট, আপনি দেখুন আপনার দাগটি ছোট হয়ে গেছে। তখন সম্রাট হেসে বললেন, বীরবল, তুমি তো প্রখর বুদ্ধিমত্তা সম্পন্ন, সুতরাং আসুন নিজের কাজকে বড় করি, তাহলে সমালোচকের সমালোচনা এমনিতেই ছোট হয়ে যাবে। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। ইসরায়েল ইচ্ছে করে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করছে বলে অভিযোগ তুলেছে হামাস। সংগঠনটির বিবৃতিতে বলা হয়েছে, চুক্তির শর্ত না মেনে ইসরায়েল আন্তর্জাতিক মানবাধিকার আইনও লঙ্ঘন করছে। শুধু 22 নভেম্বরই ইসরায়েলি বাহিনী 27 বার যুদ্ধবিরতি ভেঙেছে। এদিন হামলায় 24 ফিলিস্তিনি নিহত এবং 87 জন আহত হয়েছেন। হামাস বলছে, এর মানবিক ও নিরাপত্তাজনিত দায় ইসরায়েলেরই। খবর আল জাজিরার। অন্যদিকে ইসরায়েল দাবি করেছে, গাজায় ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় হামাসের এক যোদ্ধা সেনাদের ওপর হামলা করলে তারা পাল্টা অভিযান চালায়। এতে হামাসের 5 সদস্য নিহত হয়। তবে হামাস বলেছে, নিহতদের নাম প্রকাশ না করলে তারা এ দাবি মানবে না। হামাস নেতা ইজ্জাত আল রেশেক বলেছেন, ইসরায়েল যুদ্ধবিরতি থেকে সরে গিয়ে আবার বড় ধরনের যুদ্ধ শুরু করতে চাইছে। তিনি আন্তর্জাতিক মধ্যস্থতাকারী ও যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের ওপর চাপ বাড়ানোর আহ্বান জানান। গাজা থেকে সাংবাদিকরা জানাচ্ছেন, যুদ্ধবিরতি শুধু নামেই আছে। এর মধ্যেও ইসরায়েল বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়ে মানুষের নিরাপত্তা বোধ নষ্ট করে দিয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ বলছে ইসরায়েল গাজায় আরও গভীর পর্যন্ত অবস্থান নিয়েছে, ফলে উত্তরাঞ্চলের অনেক পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে। এছাড়া চুক্তিতে অনুমোদিত হলেও খাদ্য, ত্রাণ ও চিকিৎসা সামগ্রী ঢোকায় ইসরায়েল এখনও কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে। যুদ্ধবিরতি চুক্তি ও গাজার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে মিশরের গোয়েন্দা প্রধানের সঙ্গে বৈঠক করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ পর্যায়ের একটি প্রতিনিধি দল। 23 নভেম্বর কায়রোতে তারা বৈঠক করেন। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছে মিশর, কাতার ও যুক্তরাষ্ট্র। তারা গত মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতি নিশ্চিত করেছিল। এক বিবৃতিতে হামাস জানিয়েছে তারা মিশরের গোয়েন্দা প্রধানের সঙ্গে বৈঠকে যুদ্ধবিরতির প্রথম ধাপ বাস্তবায়নে নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। তবে অভিযোগ করেছে ইসরায়েল বারবার চুক্তির শর্ত লঙ্ঘন করায় এটি হুমকির মুখে পড়েছে। হামাসের ওই প্রতিনিধি দলে ছিলেন নির্বাসনে থাকা হামাস নেতা খলিল আল হায়া। তিনি মধ্যস্থতাকারীদের তত্ত্বাবধানে চুক্তির শর্ত লঙ্ঘনের ঘটনাগুলো বন্ধ এবং এসব ঘটনা নথিবদ্ধ করতে একটি স্পষ্ট ও নির্দিষ্ট প্রক্রিয়া ঠিক করার আহ্বান জানান। হামাস আরও জানিয়েছে গাজার দক্ষিণের রাফা অঞ্চলের সুড়ঙ্গগুলোয় অবস্থানরত হামাস যোদ্ধাদের বিষয়ে জরুরি ভিত্তিতে সমাধান খুঁজে বের করতে মিশরের সঙ্গে আলোচনা হয়েছে। এসব যোদ্ধার সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে বলেও জানিয়েছে সংগঠনটি। চলতি মাসের শুরুতে রয়টার্সের খবরে বলা হয়েছিল গাজায় ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় বিভিন্ন সুড়ঙ্গে আটকে পড়া হামাস যোদ্ধাদের ভবিষ্যৎ নিয়ে সমাধান খুঁজছেন মধ্যস্থতাকারীরা। প্রিয় দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্পের আজকের গল্প। changeTV.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।